1, এটাও 2:1। আর এরপরে AF আর FB, AF আর FB এটাও 2। তার মানে AF এর দিকে 2 ভাগ আর FB এর দিকে হচ্ছে 1 ভাগ। কারণ AF এর সোজাসুজি 2, FB এর সোজাসুজি হচ্ছে 1। তাহলে সব হচ্ছে 2:1 অনুপাতে। এখন ত্রিভুজটা আঁকো। তো এটা 2:1 অনুপাতে যদি অন্তর্বিভক্ত হয় তাহলে আমরা ত্রিভুজে মানে এই বিন্দুগুলা বের করতে পারি কিনা। দেখো এখানে A আছে 4 -3, B আছে 13 0, C আছে -2, 9। হ্যাঁ, এই হচ্ছে ABC বিন্দুগুলো আছে। এখন আমাদের লাগবে হচ্ছে D বিন্দু। তো D কার মানে কার উপর আছে? D হচ্ছে BCর বাহুর উপরস্থ একটা বিন্দু। তাহলে তুমি এখানে লিখবা যে এখানে BD is to DC, ওই যে ওখান থেকেই লিখতেছি আমরা, BD is to DC equal to 2:1। ঠিক আছে? কারণ এটা তো দেয়াই ছিল, এটা থেকে আমরা এটা লিখতে পারি। অতএব D বিন্দুর স্থানাঙ্ক, D বিন্দুর স্থানাঙ্ক, D বিন্দুর স্থানাঙ্ক আমরা এখানে ইকুয়াল দিতে পারবো না, তোমরা জানো। তাহলে D বিন্দুর স্থানাঙ্ক হবে 2:1 অনুপাতে, যেহেতু অন্তর্বিভক্ত হচ্ছে তাহলে 2 1 2 1, এখানে 2 1 2 1। এখন উপরে বসাও। এখন দেখো 2 এটা BC, তাহলে B আর C বিন্দু নিয়ে কাজ করতে হবে। এটা হচ্ছে 13,0, এটা হচ্ছে -2,9। এখন দেখো 2:1, তাহলে বলো তো m into x2 না, x2 কোনটা? -2। আর n into x1, x1 হচ্ছে 13, এটাকে 13 বানাই দিই, এর আগে 1। ওকে, পরেরটা পরেরটা হচ্ছে m into y1 y2, m into y2 এটা, আর n into y1 মানে 0। সো এই বিন্দুটা কত বের হচ্ছে? -4 + 13 / 3, আর এটা হচ্ছে 9 × 18 / 3। তাহলে এইটা হচ্ছে 9/3, এটা হচ্ছে 6। ওকে, তাহলে 3,6। এই বিন্দুটা কি তোমার 3,6 আসছিল সানিয়া? তাহলে তো হওয়ার কথা। তাহলে ই বিন্দুর স্থানাঙ্ক, আচ্ছা আমরা একটু ডিরেক্টলি করতে চাচ্ছি। আচ্ছা, তাহলে ই বিন্দু কার? এখানে এ হচ্ছে 4 - 3। তাহলে দেখো x2 হচ্ছে এ বিন্দুর এখানে, হ্যাঁ এ বিন্দু। তাহলে এইটা x2 আর x1 হচ্ছে -2। এরপরে y1 এর y2 হচ্ছে -3, y3 হচ্ছে এই পাশে, y2 হচ্ছে এই পাশে, আর y1 হচ্ছে 9 এই পাশে। এখন এটা কত হয়? 8 - 2 / 3, -6 + 9 / 3। এখানে কত হচ্ছে? 6, 6/3 মানে 2। এখানে কত হচ্ছে? 3, 3/3 মানে 1। ই বিন্দু কি এটা আসছিল 2 1? কেন? কিভাবে হলো? দেখো আমারটা বসানো ঠিক আছে কিনা, বুঝছো কিনা দেখো তো, চিত্রের সাথে মিলাও। ঠিক আছে না? এইদিকে 2 ভাগ। তার মানে এইদিকে যদি আমরা ধরি m, তাহলে ওইদিকে হবে n, আর m ধরলে x2 হবে এইটা, আর x1 হবে এই নিচেরটা। ঠিক আছে? আচ্ছা, তাহলে আশা করি f এর মান ঠিক আছে? f এর মান
এফ এর মানটাও তাহলে আমি একটু করে দিই, বের করে দিই, যেহেতু করছি এখানে এফ এর মানটাও বের করে দিই। তো দেখো এফ যদি আমি এটা নিই, হ্যাঁ, এখানে এ এফ বাই এফ বি, এ এফ বাই এফ বি ইকুয়াল টু 2/1, তার মানে 2 ভাগ এই দিকে, তাহলে আমরা 2 আগে রাখতে চাচ্ছি, তার মানে তোমার x1 y1 হচ্ছে এখন উপরেরটা, x2 y2 হচ্ছে যেদিকে 2 আছে তার বিপরীত দিকে, মানে বির দিকে। হ্যাঁ, তাহলে আমরা এটার ক্ষেত্রেও 2 plus 1, 2 plus 1, 2 plus 1 divided by 2 plus 1. এখন 2 into x2 13, 1 into x1, x1 হচ্ছে 4, এবারে y 2 into y2, মানে এটা 0, আর 1 into y1, y1 মানে হচ্ছে -3। এটা হচ্ছে 26 আর 30 হচ্ছে, তাই না? এটা হচ্ছে -3 শুধু 3। আচ্ছা, তাহলে 10, -1 এই হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে এফ বিন্দু হচ্ছে 10, -1। এটা তোমার আসছিল? আচ্ছা, গুড, এটাও আসছিল। তাহলে এখন ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। ত্রিভুজের ক্ষেত্রফল বের করলে মোটামুটি আমাদের হয়ে যাবে ত্রিভুজ। এখন তো পারবাই নাকি? এখন তো আর কোনো সমস্যা নাই। আচ্ছা, গুড। আচ্ছা, এর ক্ষেত্রফল 3:4 যদি হতে হয়, 3:1 যদি হতে হয় তাহলে 21 হতে হবে। এর ক্ষেত্রফল হতে হবে 21, 21, 21 হবে। ওকে, আচ্ছা, এখন আমরা পরেরটাই চলে যাই। তারপরে কোনোটাই প্রবলেম আছে আর? 24, আচ্ছা, 11 অ্যান্সারে আসছে 22। ওকে, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল অ্যান্সারে 22 আছে। আমার মনে হয় অ্যান্সার ভুল আছে। ঠিক আছে, অ্যান্সারটা ভুল থাকতে পারে, কারণ এর ক্ষেত্রফল 11ই আসার কথা। আচ্ছা, তারপরে আমরা করে দেখতে পারি। 24 শুধু অ্যান্সারেই সমস্যা, তাই মানে ক্ষেত্রফলটাই সমস্যা, এছাড়া কোনো সমস্যা নাই তো, তাই না সানিয়াত? আচ্ছা, তুমি কি ওই যে প্রুফ দেখে বলতেছো যে, প্রুফ দেখে বলতেছো 22 এটা? সান- আচ্ছা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি করে দিচ্ছি। 1 2 2 3 3 -4 1 1 1। এখন এটা আমরা কি করতে পারি, বিয়োগ করে 2 পরে গুণ হয়ে যাবে বলতে, ওই পাশে আর আরই। হ্যাঁ, সেটাই সেটাই। তাহলে ওইখানে গুণ হলে নিচে 22 চলে আসবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটাও পারা যাবে আশা করা যায়। 24 নাম্বার। তাহলে 25 কি সমস্যা? 25 করছো? 25 কেউ করো নাই? আচ্ছা, 25 নাম্বার দেখি।
25 নাম্বার এই ম্যাথটা যা বলছে, 1 মিনিট দাঁড়াও আমি পড়ে শোনাচ্ছি, বা তোমরা দেখতে পারো ইচ্ছা করলে। 1 মিনিট। 25 নম্বরের ম্যাথটা একটু দেখাই, দেখানোতে একটু টাইম লাগছে। কি ব্যাপার, অন হতে এত সময় লাগে? আচ্ছা দেখো, এখানে 25 নম্বর বলছে এ বি সি ডি, চারটা বিন্দু দেওয়া আছে। এ বি সি ডি চারটা বিন্দু দেওয়া আছে, ও হচ্ছে মূলবিন্দু। ত্রিভুজ ও এ বি, ত্রিভুজ ও সি ডি এর ক্ষেত্রফল এর অনুপাত, ক্ষেত্রফলের অনুপাত বের করতে হবে। আর এটি থেকে দেখাও যে টি ইকুয়াল টু 2 অথবা 4 হলে ত্রিভুজ দুটির ক্ষেত্রফলের মান সমান হয়। টি ইকুয়াল টু 4 হলেও মান সমান হয়, টি ইকুয়াল টু 2 হলেও ত্রিভুজ দুটির ক্ষেত্রফলের মান সমান হয়। ওকে, তার মানে তুমি এক কাজ করতে পারো, ত্রিভুজ দুইটার ক্ষেত্রফল বের করে মান দুইটা সমান দেখায় দাও। সমান দেখানোর পরে দেখো টি এর মান 2 আর 4 আসে কিনা, তাহলে হচ্ছে। অর্থাৎ এখানে তুমি কি বের করবা, ত্রিভুজ ও এ বির ক্ষেত্রফল আর ত্রিভুজ ও সি ডি এর ক্ষেত্রফল বের করে প্রথমে অনুপাতটা দেখাবা। এরপরে এই দুইটার ক্ষেত্রফল সমান দেখায়, ঠিক আছে, মানে শর্ত মতে, প্রশ্ন মতে এই দুইটার ক্ষেত্রফল যদি সমান হয় তখন টি এর মান কত সেটা একটু বের করে দেখাবা। এই হচ্ছে কাজ। আমরা ব্যাপারটা নিশ্চয়ই বুঝতে পেরেছি। এখন তুমি লেখো এখানে, এখানে বিন্দু সমূহ, বিন্দু সমূহ a t minus 4 minus 2, b t comma t plus 3, c t comma t plus c হচ্ছে 2t, সরি, c হচ্ছে 2t plus 1 comma 1, আর d হচ্ছে t minus 3 comma 1। ও মূল বিন্দু ও 0 comma 0। ঠিক আছে, এই হচ্ছে টোটাল 5টা বিন্দু আছে। এখন তুমি ক্ষেত্রফল বের করবা। কার ক্ষেত্রফল? প্রথমে ত্রিভুজ ও এ বির ক্ষেত্রফল। তাহলে ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল, তাহলে ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল কি আসছে? হাফ ইন্টু মডুলাস চিহ্ন আগেই দিয়ে দিতে পারো। আর এখানে ও এ বি, তাই না, ও এ বি, তাহলে ও হচ্ছে মূলবিন্দু, আর এ হচ্ছে টি মাইনাস 4 মাইনাস 2 1, আর বি হচ্ছে টি টি প্লাস 3 1। আশা করি জিনিসটা বুঝতে পেরেছো। তাহলে হাফ, এটা আমরা যদি বিস্তার করে ফেলি, কারণ 0 0 আছে, বিস্তার করে ফেলা যায়। এটা গুণ এটা মাইনাস এটা গুণ এটা, এটার সাথে এটা যদি গুণ করি তাহলে টি স্কোয়ার মাইনাস প্লাস 3t প্লাস 3t, তারপরে মাইনাস 4t মাইনাস 12, আর সূত্রের মাইনাস আর এই মাইনাস প্লাস 2t হয়ে গেল। আমি এইটা আর এটা গুণ করেছি, ওকে, এইটা আর এটা গুণ করেছি, তারপরে সূত্রের মাইনাস দিয়ে মাইনাস 2t মানে প্লাস 2t। ওকে, তাহলে হাফ, যেহেতু এখানে আমাদের ইয়া আছে, চলক আছে, সেহেতু এভাবে ইয়ে দিতে হবে, মডুলাস দিতে হবে। এখানে 5t থেকে একটা টি চলে, চারটা টি চলে গেল, থাকে 1t 12, তো বর্গ একক। আচ্ছা,
তো ক্ষেত্রফল এই হচ্ছে আমাদের আসলো। আরেকটা ক্ষেত্রফল বের করি। এখানে মিডল টার্ম কি করা যায়? মিডল টার্মটা করে ফেলি। মিডল টার্ম করলে হয় t স্কয়ার প্লাস 4t মাইনাস 3t মাইনাস হচ্ছে 12। ওকে, তাহলে হাফ t প্লাস 4 মাইনাস 3 t প্লাস 4, তো হাফ t প্লাস 4 ইন্টু t মাইনাস 3। আচ্ছা, মানে হাফ ইন্টু এই দুইটা দেওয়া আছে। এখন এখান থেকে ডেফিনেটলি পজিটিভ ভ্যালুই আসতে হবে। আর করলাম না আমরা এখানে। আচ্ছা, এত বর্গ একক, বর্গ একক। এখন ত্রিভুজ, আরেকটা ত্রিভুজ বের করতে বলছি, সেটা হচ্ছে ত্রিভুজ ওসিডি। তাহলে ত্রিভুজ ওসিডি এর ক্ষেত্রফল। দুইটা ক্ষেত্রফল সমান হলে তাদের অনুপাত কি হবে? 1 হবে। ঠিক আছে? তো বলছে যে দেখাও যে t equal to 2 আর 4 হলে ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে। তো যদি t equal to 2 হয়, তাহলে ত্রিভুজ OAB টু ত্রিভুজ OCD ইকুয়াল টু কি হয়? এখানে 2 মাইনাস 3, এটা তো মডুলাস আছে। মডুলাস মানে মাইনাস থাকলেও সেটা প্লাস হয়ে যাবে। হ্যাঁ, অতএব ত্রিভুজ OAB ভাগ ত্রিভুজ OCD ইকুয়াল টু 1, মানে 1 বাই 1 আর কি, 1 1 বাই 1। দেয়ারফর ত্রিভুজ OAB সমান ত্রিভুজ OCD। তো একটা দেখানো হলো যে t equal to 2 হলে এটা সমান হয়ে যায়। আবার t equal to 4 হলে দেখো এটা হয় কিনা। ত্রিভুজ OAB টু ত্রিভুজ OCD equal to 4 minus 3 ডেফিনেটলি সমান হচ্ছে। ঠিক আছে, কারণ এখানে তো 1ই। তাহলে ত্রিভুজ OAB ভাগ ত্রিভুজ OCD equal to 1। হ্যাঁ, 1 is 1 by 1 মানে 1ই। তাহলে ত্রিভুজ OAB সমান ত্রিভুজ OCD। এটা দেখানো হলো যে 4 হলেও এটা আসলে দুইটার ক্ষেত্রফল সমান হয়। আমরা বুঝতে পেরেছি নিশ্চয়ই, কোনো সমস্যা নাই এটাতে, তাই তো? আচ্ছা, এটা কোনো বোর্ডে আসছিল? না, এর আগেরটা বোর্ডে আসছিল। এর আগেরটা অনেক ইম্পর্টেন্ট। হ্যাপি টিচার্স ডে। আজকে টিচার্স ডে। থ্যাংক ইউ। আজকে টিচার্স ডে। ও, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ও আচ্ছা, আচ্ছা। ওকে, তো গিফট কই? গিফট নাই। ঠিক আছে। তাহলে থ্যাংক ইউ। গিফট হবে থ্যাংক ইউ, আর না হয় হ্যাপি টিচার্স ডে, এই দুইটার একটা। আচ্ছা, চলো পরেরটাই যাই। পরেরটা হচ্ছে ABCD বিন্দু চারটির স্থানাঙ্ক যথাক্রমে এত এত এত। সিডি কে এবি রেখাটি যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো। এটা ক্ষেত্রফলের চ্যাপ্টার, কিন্তু এটা এইখানে ক্ষেত্রফল নিয়ে কোনো কাজই করতে বলে নাই আর কি, তাই না? আচ্ছা, এটা সব অনুপাত 26। তাহলে দেয়া আছে চারটি বিন্দু, দেয়া আছে চারটি বিন্দু, চারটি বিন্দু A 0 minus 1, B 15, 2, তারপরে C
-1 2 ও ডি 4 -5। এই হচ্ছে চারটা বিন্দু। তাহলে সিডি কে এবি রেখাটি যে অনুপাতে বিভক্ত করে তা বের করো। কি বলছে? সিডি কে এবি রেখাটি যে অনুপাতে বিভক্ত করে। তাহলে আমাদের চিত্র না আঁকলে আমরা একটু বুঝতে পারতেছি না আসলে কিভাবে সেট করবে। তাহলে চিত্রটা এঁকে ফেলি। চিত্র প্রথমে সিডি আঁকো। সিডি, সি হচ্ছে -1 2, তো এই হচ্ছে -1 2 মনে করো উপরের দিকে যাও। 1 2, এটা হচ্ছে -1 2, আর ডি হচ্ছে 4 5, তাহলে 1 2 3 4 5, 1 2 3 4 5। তাহলে এই হচ্ছে সিডি রেখা। হ্যাঁ, এই রেখাটা যদি আমি যোগ করি, তো এই হচ্ছে সিডি রেখা। আচ্ছা, আর কি রেখা? আর একটা হচ্ছে এবি রেখা। তাহলে এ বি বলতে 0 -1, 0 -1 মানে নিচের দিকে, এটা হচ্ছে এ বিন্দু। আর হচ্ছে 15 2, তো এদিকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, 15 2 উপরের দিকে 1 2, এটা হচ্ছে তোমার বি বিন্দু। তাহলে এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে এ বিন্দু। 0 -1 15 2, আর হচ্ছে এটা সি বিন্দু -1 2, ডি বিন্দু 4 -5। এই হচ্ছে কতগুলা বিন্দু এখানে আছে। আর এই বিন্দুতে তারা ছেদ করেছে। হ্যাঁ, এ বি আর সিডি রেখা এই বিন্দুতে ছেদ করছে। এখন বলতে হবে সিডি কে এবি রেখাটি যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো। কোন রেখাটি বিভক্ত করে? সিডি কে এবি রেখাটি। তাহলে বিভক্ত করে, তার মানে এই বিন্দুতে বিভক্ত করে। আচ্ছা, তাহলে বলছে সিডি কে এবি রেখাটি যে অনুপাতে বিভক্ত করে, অর্থাৎ কাকে অনুপাতে বিভক্ত করবে? সিডি কে এবি রেখাটি, মানে এই যে এই বিন্দুটা যে অনুপাতে বিভক্ত করে, সে অনুপাতটা নির্ণয় করতে হবে। ওকে, তার মানে এই বিন্দুর স্থানাঙ্ক যদি আমরা জানি, তাহলে অনুপাতটা আমরা বের করতে পারবো। তো আমরা ধরে নিব আসলে যে এত ইষ্টি এত অনুপাতে বিভক্ত করে। ওকে, তো চলো আমরা এটা ধরে নিই। মনে করি মনে করি সিডি রেখাকে রেখাংশকে আসলে রেখাংশকে এবি রেখা এবি রেখাংশ, আচ্ছা এখানে রেখা বলা আছে, সমস্যা নেই, রেখা লিখলেও চলবে। এবি রেখাংশ সাপোজ একটা বিন্দুতে ছেদ করে, সেটা হচ্ছে পি বিন্দু। এই মনে করো এই বিন্দুটার নাম দিলাম পি বিন্দু। এই বিন্দুতে একটা নির্দিষ্ট অনুপাতে ছেদ করে, সেই অনুপাতটা আমরা আহ, ধরে নিতে পারি k:1। হ্যাঁ, k:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তো আমি যদি এটা k:1 ধরে নিই, তার মানে এই হচ্ছে বিন্দুটা, আর সিডি রেখাংশকে এবি রেখাটি k:1 অনুপাতে বিভক্ত করে। তার মানে এদিকেও কেউ হতে পারে, এদিকেও কেউ হতে পারে, যে কোনো এদিকে কে নিলাম, এদিকে 1। তাহলে k:1 অনুপাতে এটা অন্তর্বিভক্ত করে। তাহলে আমরা x আর y এর ভ্যালু পাবো এখান থেকে। অতএব পি বিন্দুর ভুজ, পি বিন্দুর ক্ষেত্রে ভুজ x ইকুয়াল টু কি হবে?
x ইকুয়াল টু হবে হচ্ছে তোমার k প্লাস 1 অন্তর্বিভক্ত যেহেতু k প্লাস 1 k ইন্টু x2, তাহলে cd x2 হচ্ছে এই দিকে, তার মানে 4, আর এই 1 ইন্টু x1 মানে হচ্ছে -1, তাহলে 4k minus 1 divided by k plus 1. ওকে, ও কোটি y equal to কোটি y equal to হচ্ছে এটা দেখো k is to -5, k into -5 1 into 2, তবে -5k plus 2 divided by k plus 1. এই হচ্ছে আমাদের ভুজ আর কোটি এখানে আমরা পেলাম এইভাবে। আচ্ছা, তো এইভাবে আমরা ভুজ কোটি পেলাম। এখন দেখো আমাদের তিনটা বিন্দু হয়ে যাচ্ছে না একই রেখার উপর, পি সি আর ডি একই রেখার উপর তিনটা বিন্দু হচ্ছে না, তাহলে এই তিনটা বিন্দু নিয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? এই তিনটা বিন্দু নিয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল হবে 0, তাই না? আচ্ছা, তাহলে আমরা সেটা করতে পারি। এখন কথা হচ্ছে যে এই পি বিন্দু তুমি কোন রেখার উপর ধরে নিয়েছো? এবি রেখাংশ সিডি রেখাংশকে এবি রেখাংশ পি বিন্দুতে k:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। ঠিক আছে, তার মানে এটা কোন রেখাংশের উপর ধরে নিয়েছো? তুমি এবি রেখাংশের উপর ধরে নিয়েছো। তো তোমার ধরে নেওয়া যেহেতু এবি রেখাংশের উপর, সেহেতু ত্রিভুজের ক্ষেত্রফল যখন বের করবা তখন তুমি এ আর বিন্দু ইউজ করেই বের করো। সি আর ডি বিন্দু বের করে তো আমরা একটা কাজ করেছি। সি আর ডি বিন্দু ইউজ করে আমরা একটা কাজ করেছি, সেহেতু তুমি ত্রিভুজের ক্ষেত্রফল যখন বের করবা তখন এ আর বি বিন্দু এবং পি বিন্দু নিয়ে, মানে এ পি বি এই তিনটা বিন্দু নিয়ে ত্রিভুজের ক্ষেত্রফল বের করো। এখন তুমি কোশ্চেন করতে পারো যে স্যার পি বিন্দু তো তাহলে সিডি রেখার উপর অবস্থিত, তাহলে আমরা ইচ্ছা করলে এর ক্ষেত্রফলও তো শূন্য লিখতে পারি, এই যে সিপিডি। হ্যাঁ লিখতে পারি, বাট আমরা এই দুইটা বিন্দু নিয়ে একটা কাজ করেছি অলরেডি। হ্যাঁ, এই জন্য আমরা বাকি দুইটা বিন্দু নিয়ে যদি কাজ করি তাহলে খুব সহজেই আমরা এই ভ্যালুগুলা পেয়ে যাব। ঠিক আছে, খুব সহজে আমরা এই কে এর মান পেয়ে যাব। আমার কথা বুঝতে পেরেছ? আমরা সি আর ডি বিন্দু নিয়ে কাজ করে পি বিন্দুর স্থানাঙ্ক বের করেছি, তার মধ্যে একটা আননোন রাশি আছে কে, আমাদের কে এর মান দরকার। তো আমরা এখন ত্রিভুজের ক্ষেত্রফল 0 লিখতে পারি, সেটা দুই ভাবে লিখতে পারি। এ পি বি ত্রিভুজের ক্ষেত্রফল 0, সি পি ডি এর ক্ষেত্রফল 0। তো আমরা এ পি বি এর ক্ষেত্রফল নিব। কেন? কারণ সি আর ডি বিন্দু ইউজ করে আমরা পি বিন্দুটা বের করে ফেলেছি। হ্যাঁ, সো ওইটা নিয়ে আর কাজ করব না, আমরা এ পি বি এর ক্ষেত্রফল নিয়ে শূন্য দেখাবো। তাহলে আমরা সেটা করি। তাহলে ত্রিভুজ, আচ্ছা, এ পি ও বি বিন্দু ত্রয় সমরেখ, সমরেখ, অতএব ত্রিভুজ এ পি বি এর ক্ষেত্রফল 0, 0 হবে। ওকে, তো এখন ত্রিভুজ এ পি বি এর ক্ষেত্রফল বের করো। ত্রিভুজ এ পি বি এর ক্ষেত্রফল, আচ্ছা, বা তুমি একবারেই দেখাই দিতে পারতা, তো সমস্যা নাই, আমরা আস্তে আস্তেই করি। এ পি বি এর ক্ষেত্রফল বের করতে গেলে এ বিন্দু লাগবে 0, -1, আর এটা তো পি বিন্দু ধরেছি এক্স কমা ওয়াই, আমরা ডিরেক্টলি কে কে এর রাশিটা বসাচ্ছি না, এক্স ওয়াই বসাচ্ছি, কারণ কে এখানে বসালে অনেক বড় ক্যালকুলেশন হবে। আমরা পরে এক্স ওয়াই এর মানটা, এই মানগুলো বসাই দিব, এক্স ওয়াই এর মান এগুলো বসাই দিব লাস্টে গিয়ে ক্যালকুলেশন করার পরে। আচ্ছা, এখন
বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 15 2 1 1 1 হাফ ইন্টু, দেখো এটা তুমি করতে পারো, দুইটা শূন্য বানাতে পারো। তো দুইটা শূন্য বানাতে গেলে এটা মাইনাস মানে মাইনাস এক্স হবে, এটা মাইনাস এক্স, এটা মাইনাস ওয়াই মানে মাইনাস, এটা হবে, এটা জিরো হবে, এক্স মাইনাস 15 হবে, ওয়াই মাইনাস 2 হবে, এটা জিরো হবে, 15 2 1। ওকে, এখন তুমি এই কলামের সাপেক্ষে যদি বিস্তার করো, তাহলে সারি কলাম সব বাদ, এটা গুণ এটা মাইনাস এটা গুণ এটা, তাহলে মাইনাস এক্স ওয়াই প্লাস 2x, এক্স দিয়ে দুইটাকে গুণ করো, মাইনাস এক্স ওয়াই, সরি এর আগে একটা মাইনাস চিহ্ন সূত্রের আছে, সেই মাইনাস আর এই মাইনাসে প্লাস, আবার সেই মাইনাস আর এই মাইনাসে প্লাস। এবার মাইনাস 15 দিয়ে যদি গুণ করো, তাহলে সূত্রের মাইনাস, এই মাইনাস আর এই মাইনাস গুলো, তাহলে সূত্রের মাইনাস আর এই মাইনাস মানে এর আগে একটা মাইনাস চিহ্ন সূত্রের মধ্যে আছে, সেই মাইনাস আর এই মাইনাসে প্লাস, তো প্লাস আর মাইনাসে মাইনাস 15y। ঠিক আছে, এই হচ্ছে এটা, এটা কাটা, তাহলে আমরা কি পাচ্ছি এখানে 3x minus 15y minus 15 এত বর্গ একক। আচ্ছা, এখন কি লাগবে, এটার ক্ষেত্রফল ইকুয়াল টু 0 সেটা দেখাতে হবে। তাহলে শর্ত মতে হাফ ইন্টু 3x ও 15y minus 15 ইকুয়াল টু 0। তাহলে 0 এর আগে আর প্লাস মাইনাস চিহ্ন দিয়ে আমরা কি করব, তাই তো? তাহলে 3x minus 15y minus 15 ইকুয়াল টু 0। এখন সময় আসছে x আর y এর ভ্যালু বসানোর। x এর মান আমরা এই পাশে বের করে রেখেছিলাম 4k minus 1 divided by k plus 1, 4k minus 1 divided by k plus 1। y এর ভ্যালু বের করার সময় আসছে, সেটা y এর ভ্যালু বসাতে হবে এখানে, minus 5k plus 2 divided by k plus 1 minus 15 equal to 0। k plus 1 দিয়ে উভয় পক্ষকে গুণ করে, তাহলে k plus 1 দিয়ে গুণ করলে k plus 1 k plus 1 আউট, এখানে একটা k plus 1 গুণ হবে, আর এখানে তুমি গুণ করে দাও 12k minus 3 মাইনাস মাইনাস মাইনাসে প্লাস, 5 5 15 75 কে মাইনাস 30। ওকে, আর এখানে মাইনাস 15 ইন্টু কে প্লাস 1 হবে, তাহলে 15k মাইনাস 15, তাহলে কে প্লাস 1 দ্বারা গুণ। ওকে, এখানে দেখো এইটা আর এটা বিয়োগ করলে মাইনাস 3k থাকে, আর এখান থেকে মাইনাস 3 বাদ দাও, মাইনাস 3 করো, তাহলে 72k থাকে। আচ্ছা, এইবার সংখ্যাগুলোর ক্ষেত্রে দেখো, এইটা আর এইটা যোগ মানে সেম চিহ্ন আছে, এটাও সেম চিহ্ন আছে, তার মানে এটা 45, 45 আর মাইনাস 3 48, তাই না? 48। আচ্ছা, তাহলে k ইকুয়াল টু 48 ডিভাইডেড বাই 72 কত দিয়ে ভাগ করা যায়? 3 ষোলং 48, আর হচ্ছে 16 দোকানে 2/3 হয় 24। আচ্ছা, 24 দুকোণে 48, আর 3 4 12, 3 দুকোণে 4, হ্যাঁ 2/3। ওকে, তাহলে k ইকুয়াল টু 2/3, ওখানে আমরা ধরেছিলাম k:1 অনুপাত না, তাহলে 2:3। ঠিক আছে, তার মানে 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করেছিল, এটাই হচ্ছে
সেই অ্যান্সার। আমরা সবাই কি বুঝতে পেরেছি? কারো কোনো সমস্যা আছে? কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, সমস্যা নাই। ওকে, ঠিক আছে, সমস্যা না থাকলে ভেরি গুড। এটা পারলা। পরেরটা একই রকম। সো পরেরটা তোমাদের দায়িত্ব। আমরা চলে যাই পরের গ্রুপে। পরের গ্রুপে হচ্ছে ৪ টা বিন্দু দেওয়া আছে। ক্রমান্বয়ে ৪ টা বিন্দু ক্রমান্বয়ে নিয়ে যে চতুর্ভুজ গঠিত হয় তার ক্ষেত্রফল নির্ণয় করো। এটা খুবই সহজ। তোমরা ছোটবেলার নিয়ম এপ্লাই করে ক্ষেত্রফল বের করে ফেলবা। ঠিক আছে? 9-10 এর নিয়ম এপ্লাই করে। কারণ এটা তো ডেফিনিটলি আ যদি তুমি কি নির্ণায়ক ইউজ করে করতে চাও, তাহলে ম্যাথটা বড় হবে। ২ টা ত্রিভুজে আলাদা করে ভাগ করে নিতে হবে। দরকার নাই। আগের মতো করে ফেলো। আর তারপরেরটা ২৯ নাম্বার হচ্ছে তোমাদের তো দেখাচ্ছি না। না দেখায় তোমরা বুঝবা কিভাবে? তোমরা সকাল থেকে বসে আছো কেন? দাঁড়াও, দাঁড়ায় থাকো। ও আচ্ছা। এক কাজ করো, একটু দাঁড়াও, একটু বসো। তাহলে ব্যায়াম হয়ে যাবে। আচ্ছা, শেষ, প্রায় শেষ। ২৯ নাম্বার দেখো। 1 মিনিট প্লিজ। 1 মিনিট। 1 মিনিট। হ্যালো। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। 9-10 এর নিয়মে ক্ষেত্রফলটা হ্যাঁ, আচ্ছা। 9-10 এর নিয়ম মনে নাই? ওই যে হাফ ইনটু দিতা x1 y1 x2 y2 x3 y3 আবার x1 y1, মানে এটা ত্রিভুজের ক্ষেত্রে এরকম দিতা না? এটা একটা সূত্র। ঠিক আছে? এর আগে তুমি মডুলাস দিতে পারো। এই যে একটু আগে যেমন আমি দিলাম। ঠিক আছে? তো এই সূত্র কি ছিল? এগুলা গুণ, এগুলা গুণ, এগুলা গুণ করে যোগ করতে হবে। মাইনাস দিয়ে আবার এইগুলা মাইনাস এই ২ টা, মাইনাস এই ২ টা। গুণফল। এটা 9-10 এর নিয়ম ছিল। তোমরা জানো অলরেডি। এটা বোঝানোর তেমন কিছু নাই আসলে। আচ্ছা, একদম লাস্টেরটা ৩ টি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। ডি বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। এটা তোমরা পারো অলরেডি। সেটা কিভাবে? একটা সামান্তরিকের ৩ টা বিন্দু যদি দেওয়া থাকে, এই বিন্দু যদি লাগে, তাহলে কি করবা? তুমি জানো সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তো সমদ্বিখণ্ডিত করা মানে হচ্ছে এর মধ্যবিন্দু এটা বের করবা, আবার এই কর্ণের মধ্যবিন্দুটা বের করবা। এটা এক্স ওয়াই ধরে নিবা। আর বাকি সবগুলো দেয়া আছে। তাহলে এই ২ টা নিয়ে মধ্যবিন্দু বের করবা, এই ২ টা নিয়ে মধ্যবিন্দু বের করবা। তাহলে শর্তমতে ওই মধ্যবিন্দুর এক্স এর মানগুলো সমান, আবার ওয়াই এর মানগুলো সমান। কারণ বিন্দু ২ টা তো একই। এই বিন্দুটাকেই বুঝাচ্ছে। ওকে? এটা হচ্ছে এর আগের চ্যাপ্টারেও ছিল। তাহলে এসি আর বিডি এর ছেদবিন্দু, এসি আর বিডি এর ছেদবিন্দু। তো ডি বিন্দু যদি বের করে ফেলো, তাহলে ছেদবিন্দুটা বের করতে সমস্যা হবে? সমস্যা হবে না। ঠিক আছে? ওই যে ছেদবিন্দু তো আগেই বের করে ফেলবা আসলে। ঠিক আছে? কারণ এই যে এসি এর মধ্যবিন্দু যখন বের করবা তখনই তো ছেদবিন্দুটা বের হয়ে যাবে। ওকে? সামান্তরিকের ক্ষেত্রফল বের করো। যখন ডি বিন্দু পেয়ে যাবা, তখন ৪ টা বিন্দু পেয়ে গেলা সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র দিয়ে। সূত্র বলতে এই যে উপরেরটা, এই যে এরকম। হ্যাঁ? এই সূত্র ব্যবহার করে, মানে সামান্তরিকের ক্ষেত্রে, মানে আরেকটা বিন্দু হচ্ছে ৪ টা বিন্দু। সেই ক্ষেত্রে এর ক্ষেত্রফলটা বের করে ফেললেই হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। আমাদের চ্যাপ্টার মোটামুটি শেষ বলা যায়।